অসাধারণ একটি গল্প ভালো লেসেনটি সাবস্ক্রাইব করুন প্লিজ। ভয়ে জরাজীর্ণ হয়ে আমি এত জোরে রাহাতকে ধাক্কা দিয়েছি যে কিছুটা দূরে সরে কিছু সময়ের জন্য সে স্তব্ধ হয়ে গেছে। এখনো আমার দিকে বিস্ময় নিয়ে তাকিয়ে আছে। আমি ভয়ে ততস্থ হয়ে বললাম, মনে হয় বাইরে আমি চাচিমণিকে দেখেছি। রাহাত আমার চেয়েও অবাক হয়ে বলল, হোয়াট? হ্যাঁ, সব শেষ। না জানি কি হবে এবার। রাহাত কয়েক সেকেন্ড চুপ করে থেকে আমার বাহু ধরে বলল, তুমি প্যানিক হইও না, কিচ্ছু হবে না। আম্মু যদি দেখে থাকে তাহলেও সমস্যা নেই, আমি সব সামলে নেব। কিভাবে সামলাবেন আপনি? প্রয়োজনে সত্যিটা বলে দেব। এমনিতেও তো একদিন না একদিন জানবেই। আজকে না হয় জানুক। আমার ভীষণ ভয় করতেছে। তিনি আমার দুগালে হাত রেখে বললেন, আমি থাকতে তোমার আবার ভয় কিসের? কিচ্ছু হবে না, ভরসা রাখো। আমরা অনেকক্ষণ অপেক্ষা করলাম চাচিমণি দরজায় নক করে কিনা দেখার জন্য, কিন্তু কেউ নক করেনি। রাহাত এবার বলল, তুমি কি ঠিক দেখেছো? জানি না, কিন্তু আফসারভাবে মনে হলো আমি চাচিমণিকেই দেখেছি। মা যদি দেখতো তাহলে তো আসার কথা রুমে। মনে হচ্ছে তুমি ভুল দেখেছো। শোনো, দরজা খুলে বাইরে যাও, একবার চেক দিয়ে এসো। না না, আমি পারবো না। আরে, ভয় পাচ্ছ কেন এত? এটা আমার রুম হলে আমিই যেতাম। শুধু চুপচাপ একবার রাউন্ড দিয়ে আসবে, যাও। রাহাত অনেকবার বলে বোঝানোর পর আমি রাজি হয়েছি। ভয়ে কলিজাটা মনে হয় হাতে নিয়ে দরজা খুলেছি। কাঁপা কাঁপা পায়ে বাইরে গিয়ে দেখি কেউ নেই। একটু সাহস করে চাচিমণিদের রুমের সামনেও গেলাম। লাইট নেভানো। হালকা করে দরজায় ধাক্কা দিয়ে দেখলাম দরজার ভেতর থেকে বন্ধ। তাহলে বোধহয় আমার ওই মনের ভুল। রাহাতকে গিয়ে এসব বলতেই বেচারা প্রথমে জোরে নিঃশ্বাস নিল, যেন হাফ ছেড়ে বেঁচেছে। এরপর বলল, তুমি তো আমাকে ভয় পাইয়ে দিচ্ছিলে। সারাক্ষণ এসব ভাবো তাই জেগে যে এখন ভুলভাল দেখছো। আমি বললাম, আপনি কেন এত ভয় পেয়েছেন? আপনি তো চানই সবাইকে সত্যিটা জানাতে। তাহলে? রাহাত এবার হেসে ফেলল। কাছে এসে পেছন থেকে জড়িয়ে ধরে বলল, আরে আমার বাচ্চা বউটা, ভুল বোঝা ছাড়া কি আর কিছু করতে পারো তুমি? তাহলে সঠিকটা বোঝান। তিনি একবার আমাকে সামনে ঘুরিয়ে কোমর জড়িয়ে ধরে বললেন, দেখো, আমি অবশ্যই সত্যিটা সবাইকে জানাতে চাই, তবে এভাবে না। এখন যদি সত্যি আম্মু আমাদের এভাবে দেখে ফেলতো তাহলে তোমাকে খারাপ ভাবতো, ভুল বুঝতো। আমি চাই না কেউ আমার প্রিয়র দিকে আঙুল তুলুক, বাঁকা চোখে তাকাক। তুমি যে আমার অনেক শখের প্রিয়। সকালে আমার ঘুম ভাঙল রিদির ডাকে। ভোরের দিকেই রাহাত নিজের রুমে চলে গেছিল। আমি সকালে উঠে রেডি হয়ে নিলাম হোস্টেলে ফিরে যাওয়ার জন্য। ভয়ে ভয়ে ডাইনিং রুমে গিয়ে আর চোখে চাচিমণিকে দেখছিলাম। দেখলাম সব স্বাভাবিক। চাচিমণি সবার প্লেটে খাবার তুলে দিচ্ছে। আমাকে দেখে বলল, খেতে বস। আমি কোনো বাক্যবায় না করে রিদির পাশে বসলাম। চাচ্চু বলল, এত সকাল সকাল রেডি হয়েছিস যে? হোস্টেলে ফিরে যাব তো তাই। চাচিমণি তখন বলল, আজ আর যেতে হবে না, রিদিও বাসায় আছে, আজ এখানেই থাক, কাল চলে যাস। রিদি এ কথা শুনে খুব খুশি হয়ে গেছে। আমি যে খুশি হইনি বিষয়টা এমন নয়, কিন্তু একটু ভয়ও লাগছিল আবার। ধরা পড়ে যাওয়ার ভয়। কথায় আছে না, চোরের মন পুলিশ পুলিশ। আমার এখন হয়েছে ওই দশা। তবে আমি আজ থেকে গেলাম। সকালের নাস্তা করে রিদির সাথে গল্প করছিলাম, তখন রাহাত টেক্সট দিল, অফিসে যাচ্ছি যান। একই বাড়িতে আসি আর যাওয়ার আগে বইয়ের মুখটা দেখবো না তা কি হয়? রুমে আসো একটু। আমি লিখলাম, দিদি আছে সাথে, ম্যানেজ করে আসো 2 মিনিটের জন্য। পরে গেলাম। এবার মহা মুসিবতে। দিদিকে বললাম, রান্নাঘরে আচার আছে নাকি? আছে তো, খাবে তুমি? আমি নিয়ে আসছি তাহলে। তোর যেতে হবে না, আমি নিয়ে আসছি। দিদিকে রুমে রেখে আমি এক প্রকার চোরের মতোই রাহাতের রুমে গেলাম। রাহাত তখন আমাকে শক্ত করে জড়িয়ে ধরে চুমু খেতে শুরু করেছে। আমি তাকে আটকানোর চেষ্টা করে বললাম, কবে যেন আপনার জন্য আমি হার্ট অ্যাটাক করে মারা যাই। এত সোজা আমায় রেখে কোথায় যাবে তুমি? তোমাকে কোথাও যেতে দিলে তো আর নাটক করতে হবে না। দেখতে চেয়েছিলেন, দেখা শেষ, এবার অফিসে যান। হুম। আবার কি? চুমু দাও।
আমি দ্রুত তার 2 গালে 2টো চুমু দিয়ে বললাম, আচ্ছা এবার যাই আমি। হুম, আগে একটু বুকে আসো। এই আবদার আমি ফেলে দিতে পারি না, হয়তো কখনো পারবো না। আমি যখন তার বুকে থাকি তখন মনে হয় সবচেয়ে শান্তির স্থানে আছি, যেখানে আমাকে কেউ ছুতে পারবে না, কষ্ট দিতে পারবে না। আমি বুঝি না তার বুকে কেন এত শান্তি খুঁজে পাই আমি। রাহাত চলে যাওয়ার পর আমি রান্নাঘরে গেলাম আচার নিতে। নয়তো দিকে আবার কি জবাব দেব। চাচিমণিও তখন এঁটো চায়ের কাপ নিয়ে রান্নাঘরে এসেছে। আমাকে আচার নিতে দেখে বলল, চালতার আচারও আছে, খাবি? ছাদে দিয়ে এসেছিলাম রোদে। আমি বললাম, আচ্ছা তাহলে ওইটা পরে খাবো নে। চাচিমণি অনেকক্ষণ কোনো কথা বললেন না। আমি তাই একটু আর চোখে তাকালাম, দেখি আমার দিকেই তাকিয়ে আছে। আমি ঘাবড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ভয় পেলাম। চোরের মতো করছিলাম কেমন যেন। হঠাৎ চাচামণি বলল, তোর সবকিছু ঠিকঠাক চলছে? আমি আমতা আমতা করে বললাম, হ্যাঁ। খাওয়া দাওয়ার কষ্ট হয় ওখানে? না তো, মুখ দেখে তো মনে হচ্ছে না। ওদের খাবার ভালোই, আর তুমিও তো খাবার পাঠাও 2 দিন পর পর। চাচিমণি আবারও কয়েক সেকেন্ড চুপ করে থেকে বলল, তোর কি এখনো আমার ওপর রাগ আছে? আমি হাসার চেষ্টা করে বললাম, আরে না, কি বলো এসব? চাচিমণি এবার আমার চোখের দিকে তাকিয়ে বলল, প্রিয়, তুই কি কিছু লুকাচ্ছিস আমার দিকে? আমার প্রাণ প্রায় ওষ্ঠাগত এবার। ফাঁকা ঢোক গিলে বললাম, না তো, কি লুকাবো? চাচিমণি শান্ত দৃষ্টিতে তাকিয়ে বললেন, জানি না, মনে হচ্ছে। আচ্ছা ঘরে যা। চাচিমণির সামনে আর একটু দাঁড়িয়ে থাকলে হয়তো ভয়ে সব সত্যি কথা বের হয়ে যেত। ভাগ্যের চাচিমণি আর কথা বাড়ায়নি। কিন্তু হঠাৎ এই প্রশ্ন কেন করলো? চাচিমণি কি তাহলে গতকাল সত্যিই আমাদের একসাথে দেখেছিল? সারাদিন চাচিমণি আমার সাথে খুব স্বাভাবিক ছিল, তাই ভয়টাও আস্তে আস্তে দূর হয়ে গিয়েছিল আমার। দিদির সাথে আড্ডা দিয়ে গেম খেলে সময় কেটে গিয়েছে। ঘড়ির কাঁটায় 5টা বাজার পরই আমি অপেক্ষা করছিলাম রাহাতের জন্য। মনে হচ্ছে কত বছর ওই মায়া মায়া মুখটা দেখি না। প্রায় 6:30 নাগাদ রাহাত বাসায় এসেছে। আসার সময় সবার জন্য আইসক্রিম নিয়ে এসেছে, আর সকলের অগোচরে পকেট থেকে একটা গোলাপ বের করে আমার হাতে গুজে দিয়েছে। দিদি আমাকে আজ এমন চোখের মতো ধরেছে যে খাওয়ার টেবিল ছাড়া রাহাতের সাথে আলাদা করে আর দেখা করার সুযোগ হয়নি। এমনকি রাতেও দিদি আমার সাথে ঘুমিয়েছে আজ। ওইদিকে বেচারা সারাক্ষণ ছটফট করছে, কিন্তু কি আর করার। সকালে ঘুম ভাঙার পর ফ্রেশ হয়ে খেয়ে গিয়ে দেখি রাহাত নেই। রুমে উকি দিয়ে দেখলাম নেই। ফোন হাতে নিয়ে দেখি মেসেজ করছে, গুড মর্নিং বউ, অফিসের কাজে ঢাকার বাইরে যাচ্ছি। মনটাই খারাপ হয়ে গেল। একবার কি দেখা করেও যা যেত না। রাহাত নেই বিধায় চাচ্চু আমাকে হোস্টেলে পৌঁছে দিয়ে গেল। রুমে ঢুকেই আগে আমি রাহাতকে কল করেছি। প্রথমবারে সে কল ধরল না। দ্বিতীয়বার ধরে বলল, হ্যাঁ জান বলো। আপনি একটাবার দেখা কেন করলেন না? তুমি ঘুমিয়েছিলে তাই জাগাইনি। কবে দেখা হবে আমাদের? আমি ফিরে এলেই। রাখছি এখন, ব্যস্ত আছি। আমি কিছু বলার আগে সে কলটা মুখের ওপর কেটে দিল। এতে আমার মনটা আরও খারাপ হয়ে গেলেও তার পরিস্থিতি বুঝে মনকে শান্ত করলাম। কিছুক্ষণ রেস্ট নিয়ে কলেজে গেলাম। বন্ধুদের সঙ্গে সময় কাটিয়ে মন তখন অনেকটাই ভালো হয়ে গিয়েছিল। ক্লাস শেষ করে হোস্টেলে ফিরে তাকে টেক্সট দিলাম, হোস্টেলে ফিরেছি। এটা তার রুলস। প্রতিদিন কলেজে যাওয়ার সময় এবং হোস্টেলে ফিরে তাকে ইনফো করে রাখতে হয়। মেসেজ দেওয়ার সময় দেখলাম 2 ঘন্টা আগে অ্যাক্টিভ ছিল। হোয়াটসঅ্যাপে মেসেজও ডেলিভারি হয়নি। আমি বেশি মাথা না ঘামিয়ে খেয়ে একটু ঘুমানোর চেষ্টা করলাম, কিন্তু অদ্ভুত বিষয়, আমার ঘুম আসছে না। কেমন যেন অস্থির অস্থির লাগছিল খুব। রাহাতের কথা মনে পড়ছিল বারবার। আমার এত কান্না পাচ্ছে আজ, এতদিন পর আবার। রাহাতের নাম্বারে কল করলাম এবার। ফোন নাম্বার বন্ধ। এবার আমার দুশ্চিন্তা হতে লাগলো, তার কোনো বিপদ হয়নি তো? এরপর সেই যে সন্ধ্যা থেকে আমি বারবার কল দিচ্ছি আর বারবার নাম্বার বন্ধ পাচ্ছি।
এদিকে তার বিপদের আশঙ্কায় আমার দম বন্ধ হয়ে আসার উপক্রম। কিভাবে তার খোঁজ নেব কিছুই বুঝতে পারছিলাম না। রিদিকে হোয়াটসঅ্যাপে কল দিতে গিয়ে দেখি এর মধ্যেই আমার রাহাতকে পাঠানো অসংখ্য মেসেজগুলো ডেলিভারি হয়েছে এবং 15 মিনিট আগে অ্যাক্টিভ ছিল দেখাচ্ছে। তাহলে সে আমাকে রিপ্লাই করলো না কেন? কল ব্যাকও করলো না। আমি তৎক্ষণাৎ রিদিকে কল করে স্বাভাবিকভাবে কথা বলার চেষ্টা করছিলাম। সবার খোঁজ খবর নেওয়ার অজুহাতে বললাম, এই রাহাত ভাই যে আইসক্রিম আনলো, সব খেয়ে ফেলেছিস? রিদি বলল, ও মা, কাল রাতেই তো সব শেষ হয়ে গেল। তুমি তো খেলে বেশি। ইস, আচ্ছা তাকে বলিস আজ আবার এনে দিতে। ভাইয়া তো আজ ফিরবে না কেন? অফিসের কাজে নাকি ঢাকার বাইরে গেছে। একটু আগে ফোন দিয়ে আম্মুর সাথে কথা বলল। একটু আগে ফোন দিয়েছিল? হ্যাঁ। আমি আর বলার মতন কিছু পাচ্ছিলাম না খুঁজে। মনে মাথায় অনেক প্রশ্ন, কিন্তু উত্তর নেই। বাড়িতে কল করে কথা বলেছে মানে তার কোনো বিপদ হয়নি। সে ঠিক আছে, আলহামদুলিল্লাহ। তাহলে কেন আমার মেসেজ কলের কোনো রেসপন্স করলো না? ব্যস্ত আছে ভেবে পুরো রাত অপেক্ষা করে তাকে কল দিয়ে মেসেজ দিয়ে তার কোনো রেসপন্স পেলাম না। সারা রাত দু চোখের পাতা এক করতে পারেনি। কাঁদতে কাঁদতে চোখ মুখ ফুলে গিয়েছে। মনে শুধু একটাই প্রশ্ন, সে কেন এমন করছে আমার সাথে? চলবে? নেক্সট পার্টের জন্য কমেন্ট করবেন প্লিজ।